গল্প শুরু হয় গিলবার্ট নামের একজন ব্যক্তিকে দেখিয়ে, যিনি আদালতে হাজির হতে চলেছেন। তিনি জালিয়াতি করে ব্যাংক চেক জারি করেছেন, যার কারণে তার 18 বছরের জেল হয়। কিন্তু কয়েক মাস পর সে জেল থেকে পালিয়ে যায়, সীমান্ত পেরিয়ে কানাডায় পৌঁছে যায়। সেখানে তিনি আইসক্রিম বিক্রির চাকরি পান। তবে সেখানে চাকরি নিলে তার ন্যাশনাল আইডি কার্ড দেখাতে হবে। তার কাছে আইডি কার্ড না থাকায় সে হতাশ হয়ে পড়ে এবং সেখান থেকে রওনা দেওয়া শুরু করলো। সে পথে দেখতে পেল একজন ভিক্ষুক গিলবার্টের কাছে সাহায্য চাইল। গিলবার্ট তার আইডি কার্ড $22 দিয়ে কিনে নিল। এখন থেকে তার নাম হবে রবার্ট এবং সে আইসক্রিম বিক্রেতাকে আইডি দিয়ে চাকরি পায়। সে থাকার জন্য সন্ধ্যায় একটা ধর্মশালায় যায়। দূর দূরান্ত থেকে আসা লোকজন এখানে থাকতে পারে। সে দরজায় নক করার পর আন্দ্রিয়া নামের একটা মেয়ে দরজা খুললো এবং সেই রাতে গিলবার্ট সেখানেই থাকলো। পরদিন সকালে সে আইসক্রিম বিক্রি শুরু করলো। সে টাকা রোজগার শুরু করলেও হয়তো তার ভাগ্য খারাপ, কারণ সেই আইসক্রিম কোম্পানি শীঘ্রই দেউলিয়া হয়ে যাবে। অবশেষে সে তার দুঃখ বলতে সক্ষম হয়। একবারে সে মদ খেতে গিয়েছিল। টমি নামের এই গ্যাংস্টারকে পুলিশ খুঁজছিল। তার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ ছিল না, সে কারণে তাকে কোনোভাবে গ্রেফতার করা হয়নি। সিনডেস নামে একজন ব্যক্তি পুলিশের গোয়েন্দা হিসেবে কাজ করছিল। সেখানে সিনডেস এবং টমির সংঘর্ষ হয়। গিলবার্ট বাড়িতে ফিরে আসলো। আন্দ্রিয়ার সাথে ডেট করার সময় সে বিয়ের প্রস্তাব দেয়। আন্দ্রিয়াও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল এবং তারা নতুন একটি বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করলো। গিলবার্ট একদিন পত্রিকা পড়ছিল, আমেরিকার সরকার তাকে খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে। গিলবার্ট একটু ঘাবড়ে গেল এবং সে আন্দ্রিয়ার কাছ থেকে সবকিছু লুকানোর চেষ্টা করছেন। আন্দ্রিয়া ওয়াশরুমে ছিল। হঠাৎ তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। আসলে তিনি গিলবার্টের সন্তানের গর্ভবতী ছিলেন। তিনি বাইরে গিয়ে গিলবার্টকে সুসংবাদ দিতে চেয়েছিল, কিন্তু তার আগেই গিলবার্ট বলে সে ব্যবসা নিয়ে কিছু করতে চায়। শীঘ্রই কিছুদিনের জন্য সে বাইরে যাচ্ছে। পুলিশকে ফাঁকি দিতে গিলবার্ট ভ্যানকুভারে পৌঁছে যায়। আবার সে চাকরি খুঁজতে শুরু করলো, কিন্তু সে কোনো চাকরি পায়নি। কেউ তাকে চাকরি দিতে রাজি হলো না। তখন হঠাৎ সে রাস্তায় দেখতে পাই দুইজন ব্যক্তি টাকা বের করে ব্যাংকে নিয়ে যাচ্ছে। তার মনের আলো অচিরে জেগে উঠল। আন্দ্রিয়া গর্ভবতী হওয়ার খবর পান তিনি। সে খুশিতে আত্মহারা হয়ে গেল। এখন গিলবার্ট ব্যাংকে প্রবেশ করলো এবং তিনি চারপাশে তাকিয়ে সবকিছু ভালোভাবে দেখতে থাকেন। তারপর সে একটা দোকানে গেল। নিজেকে একজন অভিনেতার ছদ্মবেশে অল্প সময়ের মধ্যে সে কাপড় কেনা শুরু করলো। নিরাপত্তা খেয়ে ছদ্মবেশে তিনি ব্যাংকে ঢুকে পড়েন। সেখানে ঢুকে সে ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করেন। তারপর শুরু হয় নিরাপত্তা তল্লাশি। সে ক্যামেরা সার্ভার রুমে চলে গেল। তিনি সেখান থেকে একটি সিলিকনের নাক চুরি করেছে। তিনি তার প্রথম চুরি করেছিল 1971 সালে। জেসিকার টেবিলে গিয়ে একটা কাগজ দিল, তাতে লেখা ছিল চিৎকার করবেন না। তখন তিনি তার নিজের পকেটে থাকা বন্দুকটি দেখিয়ে জেসিকাকে সব টাকা তুলে দেওয়ার নির্দেশ দেন। বয়ে জেসিকা সব টাকা দিয়ে দেন। গিলবার্টের কাছে এই টাকা নেওয়ার মতো কোনো ব্যাগ নেই। জেসিকার কাছ থেকে ব্যাগ নিয়ে তার ব্যাগে টাকা ভরেন। ওই মুহূর্তে তার নকল নাক খুলে যেতে চায়, কিন্তু সুযোগ পেলে সে সেটাকে আটকিয়ে দেয়। কাজ শেষে সে দোকানে গিয়ে তার জামাকাপড় ফেরত দিল এবং সমস্ত টাকা সেই সুটকেসের ভেতর রাখল। এরপর তিনি সঙ্গে সঙ্গে বিমানবন্দরে যান। এখানে এসে তিনি নতুন সমস্যায় পড়ে যান। তিনি দেখলেন সুটকেসগুলো এক্সরে করা হচ্ছে, তাহলে তার টাকাগুলো জব্দ করা হবে। তাই সে ওয়াশরুমে গিয়ে সব টাকা তার কাপড়ের ভিতর লুকিয়ে নেই। কিন্তু এরপরে তিনি জানতে পারলেন ফ্লাইটে কোনো এক্সরে চেকিং নেই। আন্দ্রিয়া তার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিল। তারা নতুন একটি বাড়িতে উঠেছে। গিলবার্ট মিথ্যা বলেন যে সে তাদের পারিবারিক ব্যবসার কাজে বাইরে যায়। অন্যদিকে পুলিশ চুরির তদন্ত শুরু করে। গোয়েন্দা সিনডেন্স মনে করেন যে এই চুরির পিছনে টমির হাত রয়েছে। হফম্যান পুলিশ কমান্ডার টমি সম্পর্কে মুখোমুখি হন। গ্রেফতারের অনুমতি চাইলেও গ্রেফতার করতে পারে না, কারণ তাদের কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না। সিনডেন্স নিজেই তদন্ত শুরু করে। গিলবার্টের আরও টাকার প্রয়োজন ছিল, সেজন্য টমির সাথে বারে দেখা করতে গিয়েছিল। সামনের ব্যাংকের দিকে ইশারা দিল এবং গিলবার্ট বলল, 3 মিনিটের ভেতরে আমি ব্যাংকে ঢুকে টাকা চুরি করে আনবো। তাহলে আপনি আমাকে $100 ঋণ দিবেন, যা 5 মাসের মধ্যে পরিশোধ করে দেব। কয়েক মিনিট পরেই সেই ব্যাংকের সামনে পৌঁছে গেল গিলবার্ট। তিনি প্রবেশ করেন এবং মাত্র 3 মিনিট পর টাকা নিয়ে চলে আসে। বাড়ির পেছনের দরজা দিয়ে গিলবার্ট প্রবেশ করে। এটা দেখে জ্ঞান হারিয়ে ফেলে টমি। গিলবার্ট এভাবে ক্রমশ বড় বড় ব্যাংক চুরি করতে থাকে। চুরির পর সে সবসময় অভ্যন্তরীণ ফ্লাইটে অন্য শহরে পালিয়ে যায়। এজন্য গিলবার্ট ফ্লাইং দস্যু নামে পরিচিত। এখন পর্যন্ত সে 36টি ব্যাংক চুরি করে এবং শীঘ্রই তিনি অনেক ধনী হয়ে গেলেন যে তিনি অনেক দামি ঘড়ি এবং অনেক দামি গাড়ি কিনেছেন। এছাড়া বাকি টাকা তিনি নিরাপদে রাখতেন। তিনি যখন টমি ঋণ পরিশোধ করেন তখন টমি তাকে তা দিয়ে দিল এবং এর পরিবর্তে টমি তাকে একটি জুয়েলারি দোকান ডাকাতি করার প্রস্তাব দেন। অন্যদিকে সিনডেন্স টমির পেছনে লেগে আছে। এখন এই অপারেশনটির নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ক্যাফে। গোয়েন্দা টিমটি
টমির প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছিল, কখন কার সাথে দেখা করে সব। প্রথমে টমির বিশেষ গুন্ডা বিশপ এবং ডেভকে দেখানো হলো। এখানে গিলবার্টের ছবিও ছিল, কিন্তু গিলবার্টকে তারা চিনত না। আন্দ্রেয়া তার রুমে অনেক টাকা দেখে এবং গিলবার্টকে জিজ্ঞেস করলো এতগুলো টাকা কোথা থেকে এসেছে। তারপর গিলবার্ট আন্দ্রেয়াকে সব সত্য বলে দেয়, কিন্তু আন্দ্রেয়া তা বিশ্বাস না করে প্রমাণ দেখাতে বলল। পরের দিন সকালে আন্দ্রেয়াকে নিয়ে যায় ব্যাংকের সামনে এবং তার সামনে ব্যাংক লুটে নেয়। তার প্রতিভা দেখে আন্দ্রেয়া অবাক হয়ে যায়। গিলবার্ট কয়েক মুহূর্তের মধ্যে ডাকাতি করে টাকাটা এনে আন্দ্রেয়ার হাতে রাখলো। অবশেষে বাড়ি ফেরার পর আন্দ্রেয়াকে কথা দিতে বলে সে আর এসব কাজ করবে না। সিন্ডোস টমির উপর নজর রাখে। তারপর গিলবার্ট টমির সঙ্গে দেখা করে। টমি যখন গয়নার দোকানে ডাকাতির পরিকল্পনা শুরু করে, ডাকাতির সময় বিশপকে গিলবার্টের সাথে থাকতে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর গিলবার্ট যখন বের হয়, সিন্ডোস তখন তার পিছু নিতে শুরু করলো। সিন্ডেন্স গিলবার্টকে দেখে সন্দেহ করে, কারণ এখনো গিলবার্টের মুখে সিলিক দেখা যায়। পুলিশ একজন ব্যক্তির কাছ থেকে জরুরি ফোন পেল। মদ্যপান পান করে গাড়ি চালাতে গিয়ে ধরা খেয়েছেন এই ব্যক্তি। তিনি আর কেউ নন, টমির বিশেষ গুন্ডা ডেভ। ডেভের কাছ থেকে গোয়েন্দা গিলবার্ট সম্পর্কে জানতে চায়। ডেভ তাদের পুরো সত্য বলে দেন যে গিলবার্ট তার পরিচয় পরিবর্তন করে রবার্ট নাম ধরে বাঁচতে শুরু করে। আরও জানান ফ্লাইং দস্যু আর কেউ নন। ডেভ বলে গিলবার্ট আরও একটি বড় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সিন্ডন্স এই তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে ওই গহনার দোকানে পৌঁছায়। দোকানদারকে ছবি দেখিয়ে বলল, আপনি কি এই ব্যক্তিকে দেখেছেন? দোকানদার বলল, আমি এই ব্যক্তিকে দেখিনি। পরে তিনি সব পুলিশকে খবর দেন যে আজকে শহরে খুব শীঘ্র একটি বড় ডাকাতি হতে যাচ্ছে। অন্যদিকে গিলবার্ট এবং বিশপ নিজেকে ক্যামেরা মেরামতকারী হিসেবে ছদ্মবেশে ধারণ করে তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েন। বুঝতে পারেনি যে তাদের অনেক পুলিশ ঘেরাও করে ফেলেছে। বিশপ চারদিকে নজর রাখছে। গহনার দোকানে যান এবং গিলবার্ট একটি ব্যাগে গহনা ভরতে বলে। এই সময় হঠাৎ সিন্ডন্স এদিকে আসা শুরু করলো। সেখান থেকে এসে কোনো মতে পুলিশের নজর এড়াতে সক্ষম হন তারা, কিন্তু ভুলবশত বিশপের অস্ত্র দোকানে রেখে এসেছিল। পুলিশ তাদের পিছু দাওয়া করলো, কিন্তু সেখানে আরো অনেকেই একই ইউনিফর্ম পরা ছিল, যার কারণে পুলিশ রিয়েল চোরদের ধরতে পারেনি। সিন্ডন্স ফায়ার অ্যালার্ম অন করে দিল। এরপর মলের সবাই ভয় পেয়ে দৌড়াদৌড়ি শুরু করলো। তারপর তিনি গিলবার্ট এবং বিশপকে চিনতে পারলেন এবং তাদের পিছনে পুলিশ দল পাঠিয়ে দিল, কিন্তু শেষ পর্যন্ত পুলিশকে ফাঁকি দিতে সক্ষম হন। গিলবার্ট সবকিছু প্যাক করতে আন্দ্রেয়াকে ফোন করে, কারণ সে আজও এখান থেকে চলে যেতে চায়। বিশপ টমির বাড়ি ফিরে এলো এবং টমির সাথে দেখা করলো। গিলবার্ট বাড়িতে ফিরে দেখতে পারে আন্দ্রেয়ার পেটে ব্যথা শুরু হয়ে গেল এবং এখন যে কোনো সময় তাদের সন্তানের জন্ম হবে। কোনো সময় না নষ্ট করে গিলবার্ট আন্দ্রেয়াকে হাসপাতালে নিয়ে যায় এবং তাদের একটি ছেলে সন্তানের জন্ম নিল। অন্যদিকে গিলবার্টের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে পৌঁছে দেখতে পেল কেউ নেই। গিলবার্ট চালাকি করে টমির সাহায্যে অন্য একটি নতুন বাড়িতে পৌঁছে গেল। ব্যাস, পুলিশ দোকান থেকে অস্ত্র পেয়ে তদন্ত শুরু করলো। গিলবার্ট তার সন্তানকে দূরে কোথাও বড় করছে। আন্দ্রেয়া আরেকবার গর্ভবতী হয়ে যায়। তারপর হঠাৎ একদিন টমি গিলবার্টের সাথে দেখা করতে এসেছিল, কারণ সে গিলবার্টের দ্বারা আবার চুরি করতে চায়, কিন্তু গিলবার্ট তাতে রাজি হলো না এবং টমি চলে যাওয়ার পর সে দেখে তার জমানোর টাকা প্রায় শেষ, কিন্তু আন্দ্রেয়া তাকে আর চুরি করতে দেয়নি। পরের দিন সকালে আন্দ্রেয়া যখন ঘুমাচ্ছিল, গিলবার্ট চিঠিতে একটা ঠিকানা লিখে চলে গেল। আন্দ্রেয়া যখন চোখ খুললো, তারপর বুঝতে পারলো গিলবার্ট চলে গেছে। আন্দ্রেয়ার ফোন বেজে উঠলো এবং সে দৌড়লো। সিন্ডেন্স তার কাছে গিলবার্টের ঠিকানা চাইলো। আন্দ্রেয়া বলল সে বাড়িতে নেই। সিন্ডেন্স এয়ারপোর্টে খোঁজ নিয়েছে, কোনো লাভ হয়নি। একটি এয়ারলাইন্স বিজ্ঞাপন দেখছেন যা তিনি খোঁজ নেয়নি। এখন তার দল নিয়ে সে তাড়াতাড়ি ওই এয়ারলাইন্সে গেল। তদন্ত শুরু করলো। গিলবার্ট হোটেলের ঘরে ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ আন্দ্রেয়া ফোন দিল। আন্দ্রেয়াকে সে চিঠিতে লেখা ঠিকানায় আসতে বলল। এরপর তিনি আগের মতো ছদ্মবেশ ধরে সে দেখতে পেল তার মতো পোশাক পরা অনেক লোক। সে কারণে গিলবার্ট সুযোগ কাজে লাগিয়ে বেরিয়ে আসলো। তিনি গিয়ে ট্যাক্সি ডাকলেন, কিন্তু সেখানে কোনো ট্যাক্সি নেই। আসলে পুলিশ সব ট্যাক্সি অন্য এলাকায় পাঠিয়েছে। তখন গিলবার্টের চোখ পড়ে বিক্রয় করা একটা গাড়ির উপর এবং গাড়ি কিনে সে তাড়াতাড়ি রওনা দিল। সিন্ডেন্স ব্যাংকে পৌঁছে গিলবার্টের সম্পর্কে সবাইকে জানায়। ছবিটি দেখে এক পুলিশ সদস্য বলে উঠল, এই লোকটিকে সে গাড়িতে যেতে দেখেছেন। কাজ শেষ করে ততক্ষণে গিলবার্ট বিমানবন্দরে পৌঁছে যায় এবং একটি ফ্লাইটে উঠে পড়ে। সিন্ডেন্স ফোন দিয়ে প্লেনটিকে ঘেরাও করতে বলে এবং ফ্লাইটটি থামাতে বলে, কিন্তু তাতে তারা ব্যর্থ হয়। বিমানটি রওনা শুরু করে এবং তারা দুজনেই হেলিকপ্টারে গিলবার্টকে তাড়া করে। গিলবার্ট যখন ফ্লাইট থেকে বেরিয়ে আসলো, আন্দ্রেয়া তখন তার কাছে ছুটে চলে যায়। হঠাৎ পুলিশের গাড়ি তাদের ঘিরে ফেলে এবং খুব শীঘ্রই গিলবার্টকে গ্রেফতার করা হয়। পুলিশ গিলবার্টকে জিজ্ঞাসাবাদ করে। আন্দ্রেয়া তাকে আগে নিষেধ করেছিল। আন্দ্রেয়া বারবার বলতে থাকে। তখন আন্দ্রেয়া জানতে পারে তার নাম রবার্ট নয়, তার নাম হলো গিলবার্ট। পুলিশ তাকে আদালতে হাজির করলো। সে তার সমস্ত অপরাধ আদালতের কাছে স্বীকার করলো। তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি ভিডিও করতে উৎসাহিত হব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।